Hello guys, let's talk about the orbital picture of SN1. যেরকম আমি বলেছিলাম যে একটা কাইরাল কার্বন নিয়ে যখন আমরা রিয়াকশানটা দেখাবো SN1 এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে স্টিরিওকেমিক্যালি যদি বলা হয় তাহলে SN1 রিয়াকশান হচ্ছে নন স্টিরিও স্পেসিফিক। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, একটু খেয়াল করো। এইটা একটা কাইরাল কার্বন কম্পাউন্ড যার চারটে ভ্যালেন্সিতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। এখানে R1 নট ইকুয়ালস টু R2 নট ইকুয়ালস টু R3, আর এল হচ্ছে লিভিং গ্রুপ। ওকে, আচ্ছা, এখন কার্বনের সঙ্গে শুধুমাত্র লিভিং গ্রুপের বন্ডেরই তো চেঞ্জ হচ্ছে, তাই জন্য অরবিটাল পিকচারে আমি R1 R2 আর R3 এর ব্যাপারটাকে যেরকম আছে ওই রকমই রেখেছি থ্রু আউট দ্য রিয়াকশান। শুধুমাত্র লিভিং গ্রুপের সঙ্গে কার্বনের যে বন্ড আছে সেইটাকে অরবিটালি এঁকে দেখিয়েছি। দেখো, অরবিটালি কার্বনের সঙ্গে লিভিং গ্রুপের বন্ডিংটা জাস্ট এই রকম। এখানে কার্বন sp3 হাইব্রিড, তো এরকম sp3 হাইব্রিড অরবিটাল এইরকম দেখতে হয়, তোমরা জানো। লিভিং গ্রুপের সঙ্গে যখন বন্ডিং করেছে তখন দেখো লিভিং গ্রুপের আর মানে লিভিং গ্রুপ বললে আমরা যাকে আইডেন্টিফাই করছি সে আর কার্বনের ইলেকট্রন দুজনে শেয়ার করে একটা বন্ডিং ইন্টারাকশন তৈরি করেছে। স্টেপ ওয়ানে কি হচ্ছে, লিভিং গ্রুপ এই টোটাল এই দুটো বন্ড ইলেকট্রনকে নিজে নিয়ে L মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে, L মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে, L মাইনাস, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, নিউক্লিওফাইল এখানে লিখলেও নিউক্লিওফাইল কিন্তু পার্টিসিপেট করছে না, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে দেখো এই অরবিটালটায় তো আর কোনো ইলেকট্রন থাকছে না বা কারোর সাথে কানেক্টেডও নয়, অতএব এই অরবিটাল আর হাইব্রিড অবস্থায় রাখার দরকার হবে না। সেই কারণে এই অরবিটাল আবার আগের অবস্থায় ফিরে গেল, ঠিক এই রকম। আগের অবস্থায় মানে দুদিকের যে লোব রয়েছে, অরবিটালের যে লোবগুলো রয়েছে তারা আবার আগের শেপটা ফিরে পাচ্ছে। এই কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো, কার্বোক্যাটায়ন এটা দেখো একটা প্ল্যানার স্ট্রাকচার। আমি এটাকে যেরকমভাবে লিখেছি এই প্লেনটা দেখানোর চেষ্টা করেছি। এইখানে একটা সাবস্টিটুয়েন্ট, এইখানে একটা সাবস্টিটুয়েন্ট আর এইখানে একটা সাবস্টিটুয়েন্ট। এই প্লেনের এইদিকে অরবিটালের একটা অংশ আছে আর এইদিকে একটা অরবিটালের অংশ আছে। সো এই কার্বোক্যাটায়নটা কি, sp2 প্ল্যানার, আর কি আছে, ভ্যাকেন্ট আনহাইব্রিড p অরবিটাল রয়েছে, ভ্যাকেন্ট আনহাইব্রিড p অরবিটাল রয়েছে। এবারে নিউক্লিওফাইল যে ইলেকট্রন পেয়ার নিয়ে এই কার্বোক্যাটায়নের দিকে আসছে তার ক্ষেত্রে পসিবিলিটি কীরকম, আমি যেটা ওই তখন দেখানোর চেষ্টা করছিলাম, কীরকম হচ্ছে, এই দুটো মানে অরবিটালের দুটো অংশই তো ভ্যাকেন্ট, তো নিউক্লিওফাইল যেমন এই দিক দিয়ে অ্যাপ্রোচ করতে পারে ঠিক একইভাবে এই দিক দিয়ে অ্যাপ্রোচ করতে পারে, ঠিক তো। এই দিক দিয়ে অ্যাপ্রোচ করা মানে লিভিং গ্রুপ আগে কোন দিকে ছিল, আগে ডান দিকে ছিল, আমার রেসপেক্টে ডান দিকে ছিল, তো এখানে কোন দিক থেকে অ্যাপ্রোচ করছে, বাঁ দিকে থেকে। ঠিক একইভাবে ডান দিক থেকে অ্যাপ্রোচ করতে পারে, মানে যেদিকে লিভিং গ্রুপ ছিল সেই দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারে। তো প্রবাবিলিটি হচ্ছে 50% করে, দুদিকে অ্যাটাক করার প্রবণতা 50% করে। ছবি আমি তারপরে স্টেপ 2তে যেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করছে তার দুটো ছবি দেখিয়েছি, এখানে দেখো। এই যে যখন বাঁ দিক থেকে অ্যাটাক করছে তখন ছবিটা হবে এই রকম, আর ডান দিক থেকে যদি অ্যাটাক করে তাহলে ছবিটা হবে এই রকম। তাহলে আগের যে কনফিগারেশনটা ছিল সেই আগের কনফিগারেশনের রেসপেক্টে এখন কনফিগারেশন দুরকম পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে আগের কনফিগারেশন বিশিষ্ট আর এইটা হচ্ছে আগের কনফিগারেশনের অপোজিট কনফিগারেশন বিশিষ্ট। তো এই কনফিগারেশনটা যদি আলোকে ক্লকওয়াইজ ঘোরায় তাহলে এখন ক্লকওয়াইজ ঘোরানোরও কনফিগারেশন 50% পাওয়া গেছে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর কনফিগারেশনও 50% পাওয়া গেছে।
অতএব আমরা এখানে কি পেলাম, এটা এদেরকে বলা হয় এনানশিওমেরিক পেয়ার বা ডিএল পেয়ার। ডি ফর ডেক্সট্রো রোটেটারি, এল ফর লিভো রোটেটারি। তো ডিএল পেয়ার। এখন দুজন কম্পাউন্ড বা পেয়ার যদি সেম কোয়ান্টিটিতে থাকে তাহলে এটা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার। আর এই প্রসেসটাকে বলা হয় রেসিমাইজেশন। প্রসেসটা হচ্ছে রেসিমাইজেশন। ওকে, তাহলে SN1 এর আরেকটা আমরা ফিচার এখানে পেলাম যেটা বলা হচ্ছে রেসিমাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়ে যদি SN1 রিয়াকশন করাই বা সাবস্টেন্স যদি SN1 রিয়াকশন করে তাহলে আমরা দেখলাম রেসিমাইজেশন হচ্ছে। এখন কথা উঠতে পারে এই যে রেসিমাইজেশন, এটা কি 100% রেসিমাইজেশন হয়? উত্তর হচ্ছে না, এখানে 100% রেসিমাইজেশন কিন্তু হয় না। 100% রেসিমাইজেশনের মানেটা কি? মানে হচ্ছে যে 50% আগের কনফিগারেশনই পাবে আর 50% অপোজিট কনফিগারেশন পাবে, তবে গিয়েই তো পুরো মিক্সচারটাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে, মানে রেসিমিক তৈরি হচ্ছে, রেসিমিক মিক্সচার তৈরি হচ্ছে। এখানে কিন্তু সেটা হয় না, এইখানে একটা সাম কোয়ান্টিটি অপটিক্যাল রোটেশন পাওয়া যায়। তার কারণটা আমি একটু বলছি, একটু ফলো করো মন দিয়ে। দেখো, কার্বোক্যাটায়ন এর থ্রু দিয়ে যখন রিয়াকশানটা যাচ্ছে, তোমরা যদি আগের সিম্পল যে আমি মেকানিজমের আউটলাইনটা দেখিয়েছিলাম ওটা যদি খেয়াল করো তাহলে দেখো লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়ার পরে একটা আয়ন পেয়ার তৈরি হচ্ছিল। আয়ন পেয়ার মানে কিন্তু লিভিং গ্রুপ আর কার্বোক্যাটায়ন সেপারেট হলো ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন মানে হয়তো একসঙ্গে জুড়ে নেই কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে থাকে, আয়ন হয়ে গিয়ে ক্লোজ কন্ট্যাক্টে থাকে। এবার আমরা যেহেতু জানি পারফেক্ট আয়নিক স্পিসিসের মধ্যে সবসময় অপোজিট আয়নিক স্পিসিসের মধ্যে সবসময় একটা অ্যাট্রাকশন কাজ করে, তো তাদের ক্ষেত্রেও সেই অ্যাট্রাকশনটা কাজ করে। তো এই কার্বোক্যাটায়নের ডান দিকে মনে করো লিভিং গ্রুপটা ওই আয়নিক ইন্টারঅ্যাকশানে রয়েছে, তাহলে কি ডান দিকটা তো ব্লকড হয়ে থাকলো সবসময়ের জন্য। কিন্তু লিভিং গ্রুপের ঠিক অপোজিট সাইড যেটা রয়েছে, অপোজিট সাইডে কেউ নেই, তো নিউক্লিওফাইল তখনই আয়ন পেয়ার অবস্থায় থাকা অবস্থায় নিউক্লিওফাইল রিয়াকশন শুরু করে দিয়েছে। তাহলে ম্যাক্সিমাম রিয়াকশনটা নিউক্লিওফাইল কোথা দিয়ে করছে, লিভিং গ্রুপ যেদিকে রয়েছে তার ব্যাক সাইড দিয়ে করলো। তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ যে কম্পাউন্ডটা আমি পাবো সেটা হচ্ছে যে আগের যে কনফিগারেশনওয়ালা কম্পাউন্ড রয়েছে তার অপোজিট কনফিগারেশনওয়ালা কম্পাউন্ড। ধরো আমি এই কম্পাউন্ডের রেসপেক্টে যদি বলি তাহলে এইখানে লিভিং গ্রুপটা কোন দিকে আছে, ডান দিকে। আয়ন পেয়ার তৈরি হলেও লিভিং গ্রুপটা ডান দিকেই আয়ন পেয়ার হিসাবে থাকবে, তখন নিউক্লিওফাইল কি করবে, এই পেছন দিক দিয়ে বা লিভিং গ্রুপের ব্যাক সাইড দিয়ে এসে রিয়াকশন করা স্টার্ট করে দেবে ওই কার্বোক্যাটায়নের সঙ্গে। তাহলে ইনভার্ট কনফিগারেশনওয়ালা এই কম্পাউন্ডটাই বেশি বেশি পার্সেন্টেজে তৈরি হবে, আর সামান্য পার্সেন্টেজে কম্পাউন্ড যেখানে ওই লিভিং গ্রুপ যেদিকে আছে সেই দিক থেকে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করবে খুব সামান্য পরিমাণে, কারণ সেখানে একটা আয়নিক ইন্টারঅ্যাকশন কাজ করছে ওই নিউক্লিওফাইলের লিভিং গ্রুপের সঙ্গে কার্বোক্যাটায়নের আয়ন পেয়ার থাকা অবস্থায়। সামান্য পরিমাণে অ্যাপ্রোচ করার ফলে ওই সেম কনফিগারেশন মানে আগের কম্পাউন্ডের সেম কনফিগারেশন বিশিষ্ট কম্পাউন্ডটা খুব সামান্য পরিমাণে তৈরি হবে। তো যে সামান্য পরিমাণে তৈরি হলো সেই সামান্য পরিমাণ মানে এইখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এইটা তৈরি হয়েছে 70% আর এইটা তৈরি হয়েছে এইটা তৈরি হয়েছে মনে করো 60% আর এইটা তৈরি হয়েছে 40%। যেহেতু ব্যাক সাইড দিয়ে রিয়াকশন করার টেন্ডেন্সিটা বেশি,
আর এই দিক দিয়ে ফ্রন্ট সাইড দিয়ে যেদিকে লিভিং গ্রুপ রয়েছে সেদিক দিয়ে রিয়াকশান করার টেন্ডেন্সি কম, তাই এখানে 40% তৈরি হলো। তো এইটার 40% এর 40%-এর সঙ্গে মিক্স হয়ে গিয়ে রেসিমিক তৈরি করলো, আর বাকি 20% এইটা পিওর ফর্মে থাকলো, যে কারণে আমরা সামান্য পরিমাণে অপটিক্যাল রোটেশন দেখতে পাই। তাই জন্য SN1 রিয়াকশানে আমরা অ্যাপারেন্টলি রেসিমাইজেশনের কথা বললেও 100% রেসিমাইজেশন কিন্তু হয় না, বিকজ অফ দ্যাট রিজন। কী রিজন আবারও ছোট্ট করে বলে দিচ্ছি, যে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে আয়ন পেয়ার ফর্মে থাকে, আয়ন পেয়ার ফর্মে থাকার কারণে যেদিকে লিভিং গ্রুপটা রয়েছে সেই দিক থেকে নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক হওয়ার প্রবণতা কম থাকে, রিয়াকশান হচ্ছে কিন্তু কম পরিমাণে সেই প্রোডাক্টটা তৈরি হয়। তার ব্যাক সাইড থেকে রিয়াকশান বেশি হয়, তো ওই প্রোডাক্ট বা ইনভার্টেড কনফিগারেশনওয়ালা প্রোডাক্ট বেশি হয়। তাই জন্য দেখা যায় রেসিমিয়াইজেশনটা 100% হয় না, সামান্য পরিমাণে কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে, যে কারণটা বললাম তার জন্য। তো এইটাই হচ্ছে মোটামুটি SN1-এর পুরো বক্তব্য। অরবিটাল পিকচার দিয়ে যেটা দেখালাম বা এখানে স্টিরিও কেমিস্ট্রির যা যা বিষয় বললাম, সেরকমভাবে আমরা SN2-এর ক্ষেত্রেও পড়বো এর পরের ভিডিওতে। তো তোমরা পড়তে থাকো, আর বই তো ফলো করবেই, বাকি এক্সাম্পলস কিছু রিয়াকশনস যা যা রয়েছে কোয়েশ্চেন্স সলভ করো, বিষয়টা তোমাদের ক্ষেত্রে আরও বুঝতে সুবিধা হবে। সো আজকের এই অবধি থাক, থ্যাংক ইউ।